This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose. স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন তিনি ক্ষমতায় থাকলে বাংলাদেশের সনাতনী অর্থাৎ হিন্দুদের এই অবস্থা হতো না। আপনি তাই মনে করেন? হ্যাঁ, নয় কেন? আজকে বাংলাদেশে হিন্দুদের যে অবস্থা তার পেছনে অনেক কারণ আছে, কিন্তু আজকে যেটা এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে মানে যতদূর আমাদের কাছে খবর আসে আর কি, সেটা হলো যে সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন নৌবহরের একটা কিছু ব্যবস্থা করা নিয়ে মার্কিন তৎপরতা এবং তাতে শেখ হাসিনার বিরোধ, সেটা নিয়ে শেখ হাসিনাকে মার্কিনরাই গদিচ্যুত করেছে। এ তো নিশ্চয় করে বলা সম্ভব নয়, কিন্তু এটা বলা হচ্ছে যে মার্কিনরাই গদিচ্যুত করেছে। এবং সে ব্যাপারে যেভাবে ইউনূসকে গত 10-12 বছর ধরে এই হিলারি ক্লিন্টন এবং তার স্বামী প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তারা যেভাবে তাকে তোল্লা দিচ্ছেন, তাতে এরকম একটা সিদ্ধান্তে পৌঁছানো কিছু আশ্চর্য নয়। অতএব এদের যে বিপরীত মেরুতে অবস্থান যার মার্কিন রাজনীতিতে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই এ ব্যাপারে একটা অন্য অবস্থান নিতেন বলে আমার বিশ্বাস। আপনার কি মনে হয়? অনেকেই প্রশ্ন করেন, বুঝলেন, বিশেষ করে এ রাজ্যে যারা হিন্দু তারা প্রশ্ন করেন, বা ভারতবর্ষেও যারা হিন্দু তারা অনেকে প্রশ্ন করেন, বাংলাদেশে যেখানে এই অবস্থা, এত যদি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ আসে, তাহলে সেখানে হিন্দু বাঙালির থাকার দরকারটা কি? খুব ভালো প্রশ্ন। এই পশ্চিমবঙ্গে থাকারই বা দরকার কি? পশ্চিমবঙ্গে যেরকম চলছে, তোষণ চলছে, যেরকমভাবে দুধেল গাই কথাটা কিন্তু আমার নয়, দুধেল গাই কথাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দুধেল গাইদের কোলে বসিয়ে আদর করছেন, যেভাবে পশ্চিমবঙ্গে বিভিন্ন কোনায় কোনায় হিন্দুদের ওপর অত্যাচার চলছে, তাহলে বাঙালি হিন্দুরা পশ্চিমবঙ্গেই বা পড়ে আছে কেন? তারা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে যাক না। এই রাজ্যটা বর্তমানে যে রাজনীতি চলছে বা যে রাজনীতি নিয়ে মমতা ব্যানার্জি সরকার চালান, এবং মমতা ব্যানার্জিরই সরকার চালান আর কি, অন্য কেউ চালায় না, ওই একটি পোস্ট আর সব ল্যাম্প পোস্ট। তো মমতা ব্যানার্জি যে নীতি নিয়ে সরকার চালান, সেই নীতিতে আগামী দিনে বাঙালি হিন্দুর সর্বনাশ পশ্চিমবঙ্গে অবশ্যম্ভাবী, সেটা তো বলার অপেক্ষা রাখে না, সেটা তো চোখের সামনেই দেখা যাচ্ছে। তো এই অবস্থায় পশ্চিমবঙ্গেই বা বাঙালি হিন্দুর থাকার দরকার কি? আর বাংলাদেশে তো থাকার কোনো প্রশ্নই নেই। কিন্তু তাহলেও প্রশ্ন ওঠে যে বাংলাদেশ থেকে যদি বাঙালি হিন্দুরা চলে আসে, তাহলে তারা এখানে এসে কি করবে? বাঙালি হিন্দুর আসা তো আজকে আরম্ভ হয়নি। বাঙালি হিন্দুর বাংলাদেশ ছেড়ে, বাংলাদেশ বা তার আগে ছিল পূর্ব পাকিস্তান, তার আগে ছিল পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান বা ছেড়ে বা বাংলাদেশ ছেড়ে বাঙালি হিন্দুর এদিকে চলে আসাটা আরম্ভ হয়েছে 1950 সালে। এই 1950 সালে যে বাঙালি হিন্দুর গণহত্যা হয়েছিল, এই গণহত্যার খবরটা কেউ জানে না। আমি জানাবার চেষ্টা করেছি, আমি একটি বই লিখেছি ইংরেজিতে, তার নাম মাই পিপল আপরুটেড, বাংলায় তার নাম যা ছিল আমার দেশ। এই বইতে আমি যতদূর সম্ভব খবর জোগাড় করে এবং বিভিন্ন লিখিত যা তথ্য প্রমাণ দলিল দস্তাবেজ আছে তার উপরে ভিত্তি করে এবং কিছু মানুষকে যারা এই জিনিস চোখে দেখেছেন তাদের জিজ্ঞেস করে আমি জেনেছি যে 1950 সালে কি অপরিসীম অত্যাচার হয়েছিল, কি বীভৎস নির্যাতন হয়েছিল বাঙালি হিন্দুর ওপর। এটা তো নতুন নয় কিছু, সেই সময় থেকেই বাঙালি হিন্দু আসতে আরম্ভ করেছে। কিন্তু কারা এসেছে? প্রথমে এসেছে বাঙালি হিন্দুদের মধ্যে মধ্যবিত্তরা, কারণ মধ্যবিত্তদের বুদ্ধিশুদ্ধি আছে, তারা বুঝেছিল যে তারা এখানে থাকতে পারবে না, এবং তাদের একটা জিনিস ছিল এমপ্লয়েবল স্কিল ছিল, মানে তাদের একটা শিক্ষা দীক্ষা ছিল যা এখানে তারা এসে কাজে লাগাতে পারত। অতএব তারা চলে এসছে।
তাদের মধ্যে স্কুল মাস্টার ছিলেন, তারা স্কুলে চাকরি পেয়েছেন, কিছু ছোট ব্যবসায়ী ছিলেন, তারা ব্যবসা আরম্ভ করেছেন, উকিল ছিলেন, ডাক্তার ছিলেন, অ্যাকাউন্টেন্ট ছিলেন, অন্য নানা রকম পেশার লোক ছিলেন, পেশাজীবী লোকেরা সবাই এখানে এসে মোটামুটি বসে গেছেন এবং অনেকে তো খুবই ভালো অবস্থায় আছেন। তারপরে যারা এলো তারা হচ্ছে ডাউন অ্যান্ড আউট, অর্থাৎ তারা একেবারে নিপীড়িত সমাজের নিপীড়িত শ্রেণীর মানুষ। তারা কেন আগে আসেনি? কারণ তাদের এমপ্লয়েবল স্কিল নেই। তাদের মধ্যে একটা খুব বড় অংশ মৎস্যজীবী, জেলে। তারা পশ্চিমবঙ্গে এসে কী করবে? পশ্চিমবঙ্গে তো জল নেই, অনেকে মাঝি, পশ্চিমবঙ্গে তো নৌকো চালাবার জায়গা নেই, তারা এসে কী করবে? এরকমভাবে যারা এসছে এবং শিডিউল কাস্ট সম্প্রদায়ের বা অনুসূচিত জাতির বহু লোক এসছে, তারাই হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। সে সময় নেহেরু সরকারের একটা চরম নেগলেক্ট ছিল, চরম এর মধ্যে ইয়ে ছিল যে জিনিসটাকে অবহেলা করবার একটা প্রবণতা ছিল, যার ফলে তারা কীরকম অবস্থায় ছিল আমি ছোটবেলায় নিজের চোখে দেখেছি। আমার তো প্রায় 80 বছর বয়স হতে চললো। শিয়ালদা স্টেশন তখন নরককুণ্ড ছিল, একদম নরককুণ্ড। শিয়ালদা স্টেশনের কনকোর্সের মধ্যে যারা আসতো তাদের তো যাবার জায়গা ছিল না, তারা ওইখানে বসতো, ওইখানে খেত, ওইখানে শুতো, ওইখানে মলমূত্র ত্যাগ করতো, ওখানে সমস্ত যা জৈবিক প্রক্রিয়া সমস্ত ওইখানে করতো। আমি সেই অবস্থা দেখেছি। আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম এরা কারা, তখন আমার 8 বছর বয়স, এরা কারা? বাবা বলেছিলেন এরা রিফিউজি। তারপরে আমি বলেছিলাম যে এরা রিফিউজি মানে কি? তখন বাবা বুঝিয়ে বললেন। তখন আমি বললাম যে তারা মুসলমানরা তাড়িয়ে দিয়েছে, তো আমরা মুসলমানদের তাড়িয়ে দিচ্ছি না কেন? তো বাবা বললেন এক চড় মারবে, চুপ কর। কিন্তু এই প্রশ্নটা আবার মাথা থেকে যায়নি। পাঞ্জাবে যেটা হয়েছিল, মুসলমানরা যেমনি হিন্দুদের ওদিক থেকে তাড়িয়েছিল, তেমনি হিন্দু এবং শিখদের, তেমনি হিন্দু এবং শিখরা পূর্ব পাঞ্জাব থেকে মুসলমানদের তাড়িয়ে দিয়েছিল। তার ফলে একটা এদিক ওদিকের একটা বন্দোবস্ত এক্সচেঞ্জ হয়ে গেছিল। পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গে সেরকম কিচ্ছু হতে পারেনি। ওই দিক থেকে হিন্দুরা এসেছে, এই দিকে মুসলমানরা থেকে গেছে এবং তার ফলে ভয়াবহ অবস্থা হয়েছে। আমার এখানে একটা প্রশ্ন, এর ওপরে আমি শেষ করে নিই, এর ওপরে যদি ওখান থেকে 1 কোটির ওপর হিন্দু আছে, তারা যদি এখানে চলে আসে তাহলে কি হবে? তার এই প্রশ্নটার উত্তর ওই যারা ওই তোমাকে ওই প্রশ্নটা রেখেছে তাদের। কোথাও কি মনে হয় যে ইহুদি তাদের জন্য ইসরায়েল আছে, কিন্তু বাঙালি হিন্দুর জন্য কোনো জায়গা নেই? ছিল তো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হলো কি করে? যখন দেশভাগের কথা হলো তখন সবাই দেশভাগের বিরুদ্ধে বলেছিল। ওই মোহনদাস গান্ধী এসে বলেছিল আমাকে জ্যান্ত কাটতে হয় কেটো, কিন্তু দেশকে কেটো না। কিন্তু তারপরে যখন দেশকে কাটা হলো তখন মোহনদাস গান্ধী সোনামুখ করে বসে রইল। এই লোকটির মানে একেবারে মূলভূত ভণ্ডামি এই কাজটার মধ্যে ধরা পড়ে আর কি। যাই হোক, সেই যা করেছিল। কিন্তু তারপরে তার আগে তো নোয়াখালীর ঘটনা ঘটে গেছে। নোয়াখালীর ঘটনায় মোহনদাস গান্ধী কিচ্ছু করতে পারেনি। ওখানে গিয়ে খালি একটা লম্বা লাঠি নিয়ে দৌড়ে এই গাঁ থেকে ওই গাঁ যেত, ওই গাঁ থেকে ওই গাঁ যেত। কখনো একবারও বলেনি যে মুসলমানরা এখানে হিন্দুদের হত্যা করছে। 5000 হিন্দুকে হত্যা করা হয়েছিল, ধর্মান্তরণ করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল। এর কোনো একটার ব্যাপারে মোহনদাস গান্ধী কোনো রকম সমালোচনা করেনি। শুধু ওই প্রার্থনা সভা আর রামধুন গান এই বিষয়ে লিখেছেন। আর তাছাড়া কিছু নক্কারজনক কাজ করেছিল সে সময় মহাত্মা গান্ধী, সেগুলোর সাথে এই ব্যাপারটার সম্পর্ক নেই। কিন্তু সেই দুজন যুবতী মেয়ের সঙ্গে উলঙ্গ হয়ে শোয়া, এই সমস্ত অদ্ভুত সব কাজ করেছিল। এগুলো সব লিপিবদ্ধ, এগুলো আমার কথা বলার কথা নয় আর কি। মোহনদাস গান্ধী এই কাজ করেছিল এবং এটা লিখেছিল কে? এই সমস্ত ঘটনার বিবরণ এগুলো লিখেছিল নির্মল কুমার বসু, যে মোহনদাস গান্ধীর ছায়াসঙ্গী ছিল এই 1946 সাল। 46-এর ডায়েরি বলে একটা বই আছে, তাতে এই সমস্ত সব লিপিবদ্ধ আছে। যাই হোক, তো কি গোড়ায় কথাটা কি হচ্ছিল? নতুন ইহুদি। হ্যাঁ, নতুন ইহুদি কেন, আরো কত বই হলো। এই যে মেঘে ডাকা, ঋত্বিক ঘটকের মেঘে ডাকা তারা থেকে, তার আগে সেই এদের সমরেশ বসুর বিটি রোডের ধারে, ও তা হরেক রকম। কিন্তু আশ্চর্যজনক ভাবে ঋত্বিক কুমার ঘটক থেকে সমরেশ বসু
কেউ কিন্তু জাতি দাঙ্গার কথা সেই তীব্রভাবে লেখেনি। বলছি তো সেইটাই, এই পুরো ব্যাপারটা কিন্তু আরম্ভ করেছিল তারা শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশনের পেছনে কি হয়েছিল, কেন হঠাৎ এত লোক ঘরবাড়ি ছেড়ে 14 পুরুষের বাস ছেড়ে শিয়ালদা স্টেশনে এসে পড়লো, সেটা সম্বন্ধে সবাই নির্বাক, স্পিকটি নট, একটি কথা নেই। ওপারে কি হয়েছিল সেটা সম্বন্ধে কেউ লেখেনি। অত্যন্ত মানে সংকোচের সঙ্গে আমি বলতে বাধ্য হয়েছি যে এই সম্বন্ধে পূর্ণাঙ্গ বই প্রথম আমি লিখেছি, কিন্তু ছোটোখাটো বই কিছু লিখেছেন, যেমন নোয়াখালীর মাটি ও মানুষ বলে একটা বই লিখেছেন দীনেশচন্দ্র সিংহ, তিনি নোয়াখালীর সন্তান। আরেকটা বই রক্তাক্ত ঢাকা বরিশাল এবং বলে বই লিখেছেন সুখরঞ্জন সেনগুপ্ত, দাশগুপ্ত নয় কিন্তু সুখরঞ্জন সেনগুপ্ত। সুখরঞ্জন সেনগুপ্ত লিখেছেন। প্রভাস লাহিড়ির বইটা তো আমি বললাম। এই বইগুলো পাওয়া যায় না, এবং এই বইগুলোতে যে তথ্য লিপিবদ্ধ আছে সেটাকে যতদূর সম্ভব লুকিয়ে রাখা হয়েছে, যতদূর সম্ভব মানুষ যাতে এইসব সম্বন্ধে জানতে না পারে লুকিয়ে রাখা হয়েছে। আমার বইটা আমি নানাভাবে চেষ্টা করেছি, তার ফলে আমার ইংরেজি এবং বাংলা দুটোরই 4টে সংস্করণ হয়ে গেছে। কিছু লোক পড়েছে, কিছু লোক জেনেছে। আজকে সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত পোস্ট হয় তার থেকে আমি বুঝতে পারি যে আজকে এতকাল পরে, এই স্বাধীনতার এবং দেশভাগের 75 বছর পরে মানুষের বাঙালি হিন্দুর চেতনা একটু একটু করে জাগতে আরম্ভ করেছে যে আমাদের সর্বনাশ আসন্ন। কিছু লোকের তো জেগে, কিন্তু বাঙালি হিন্দুর তো কোনো পার্টি নেই, রাজনৈতিক শক্তি নেই, কি করে পারবে? বাঙালি হিন্দুর রাজনৈতিক শক্তি কেন নেই? বাঙালি হিন্দু জয় তো ভারতীয় জনতা পার্টি তো আছে, আর কেউ করবে না। আমি ভারতীয় জনতা পার্টি করতাম বলে বলছি না, কিন্তু আপনার কি মনে হয় না, একটু খোলাখুলি আলোচনা হোক, আপনার কি মনে হয় না একদা কংগ্রেস ছিল, তারপর বামেরা সিপিএমরা ছিল, তারপর ছিল তৃণমূল, এরা তো সরাসরিভাবে এরা কোনোভাবেই বাঙালি হিন্দুর পক্ষে নয়। ভারতীয় জনতা পার্টি তো অবাঙালি হিন্দুর পক্ষে। কে বলেছি অবাঙালি হিন্দুর পক্ষে? অবাঙালি হিন্দু এখানে কজন আছে? পুরো পশ্চিমবঙ্গে অবাঙালি হিন্দুর সংখ্যা হচ্ছে 6 বা 8-10%, অত না, 6 থেকে 8%। বাবু, আমি রাজনৈতিক আলোচনা করতে চাই না, কিন্তু বাঙালির মনন, বাঙালির ভেতরকার যন্ত্রণা বোঝার জন্য আপনার মনে হয় শীর্ষ নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি তাদের সেই জ্ঞান গম্যি আছে? জ্ঞানগম্যি বিলক্ষণ আছে। এই যে ভারতীয় জনতা পার্টি 38%, ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব কি বাঙালি বিদ্বেষী নয়? তাহলে তথাগত বাবুর মতো এরকম বিজ্ঞ মানুষ, বিদ্বান মানুষ, আমি আপনি আছেন সামনে বলে বলছি না, তোমার এসব ইয়ে করার দরকার নেই, কিন্তু আপনার মতো মানুষরা কোথায়? আমার মতো মানুষ কোথাও নেই। তার কারণ একটি, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নীতি হচ্ছে 75-এর পরে কারুকে সক্রিয় রাজনীতিতে রাখা হবে না। আমার 75 হয়ে গেছে 5 বছর আগে, অতএব আমি সক্রিয় রাজনীতি থেকে আমি বেরিয়ে গেছি। এইটাই হচ্ছে কারণ, আর কিছু কারণ না। এর মধ্যে অনেকে নানা রকম গুহ্য কারণ খুঁজে বেরিয়েছে। আমাকে কেন রাজ্যপাল করে দেয়া হলো, আমি কেন রাজ্যপাল থেকে তাড়াতাড়ি ইস্তফা দিয়ে চলে এলাম, কে বলেছে আমি ইস্তফা দিয়েছি? আমার 5 বছরের মেয়াদ শেষ হয়েছে, তার উপরে আরও 3 মাস ছিলাম, তারপরে 5 বছর 3 মাস বাদে আমি এসেছি। এখানে মুশকিল হচ্ছে, একটা মানে দুঃখের বিষয় হচ্ছে যে এখানে নেতা তৈরি হয়নি। ভারতীয় জনতা পার্টির মধ্যে সেরকম ক্যালিবারের নেতা তৈরি হয়নি। এখন হচ্ছে, এখন আমি বলবো যে শুভেন্দু অধিকারী একজন নেতা যার মুখে যথাযথ কথাগুলো শোনা যাচ্ছে এবং যার এই লড়াই করবার ক্ষমতা আছে, যিনি ইয়ে করছেন। শুভেন্দু অধিকারী যে সমস্ত সর্বগুণ সম্পন্ন এরকম কথা কেউ বলবে না। কোনো রাজনৈতিক নেতাই আজকের দিনে ওই রকম সাগর ছেঁচা মানিক নয়, কিন্তু তার মধ্যে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন, যে কাজগুলো করছেন, সেগুলো বাঙালি হিন্দুর সপক্ষে।